আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের সংশোধনী বিলটি সংসদে পাশ করানো থেকে পিছিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার। এ খবর আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। কেন পিছিয়ে এলো সরকার, এই নিয়ে নানান মুনি নানান মত দিতে শুরুও করে গেছেন ইতিমধ্যে। এমনকি সাধারণভাবে বিজেপির রাজনীতির সমর্থক হিসেবে যাদের পরিচিতি আছে বাজারে, বেশ কিছু ইউটিউবার, তারা পর্যন্ত সরকারের এই পিছিয়ে আসাকে দুর্বলতার লক্ষণ বা সরকার ভয় পেয়েছে বা আমেরিকার চাপের কাছে নতি স্বীকার ইত্যাদি নানান অভিধায় ভূষিত করা শুরু করেছেন দেখছি। আর যারা মোদী সরকারের বিরোধী, তারা তো সরকারের এই পিছিয়ে আসাকে নিজেদের বিরাট রাজনৈতিক জয় বলতে শুরু করে দিয়েছে। কিন্তু সত্যি কি তাই? মনে রাখতে হবে, দিল্লির এই বিজেপি সরকার কিন্তু এই মুহূর্তে নিজেদের জোরে সংখ্যাগরিষ্ঠ নয়। তাকে নির্ভর করতে হয় সঙ্গীদের ওপর। সেই সঙ্গীদের অনেকেরই আবার নতুন এফসিআরএ সংশোধনীর ব্যাপারে তীব্র বিরোধিতা আছে। তাদের বিরোধিতাকে আমল না দিয়ে যদি এগিয়ে যেত সরকার, তবে সেটা সরকারের স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারত। সবচেয়ে বড় অসুবিধে তৈরি করতে পারত ডিলিমিটেশন নিয়ে সরকারের পরিকল্পনায়, যেটা করতে গেলে সংসদে সিম্পল মেজরিটি নয়, 2/3 মেজরিটি দরকার হবে। এমনকি ওয়ান নেশন ওয়ান পোল নিয়ে সরকারের প্ল্যান, সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারত। এই সব ভেবেই এফসিআরএ সংশোধনী আপাতত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়েছে সরকার। আর এই পাঠানোকে অনেকে বলছেন হিমঘরে ঠেলে ফেলে দেয়া। কিন্তু এটা তো বাহ্য। প্রশ্নটা হলো, যারা এফসিআরএ সংশোধনীর আপাত মৃত্যু নিয়ে হাউতাশ করে ক্লান্ত, তাদের যদি বলা যায় আপনাদের এত দুশ্চিন্তার কারণ কি, একটু বুঝিয়ে বলুন দেখি। তাদের কতজনের এই আইন নিয়ে সাধারণ জ্ঞানটুকু আছে বোঝা যাবে না। আমি নিজে মনে করি এফসিআরএ নিয়ে সরকারের পেশ করা বিলটি একটি রাজনৈতিক চাল। এটা কিন্তু সরকার প্রথম থেকেই এটা পাশ করানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ নয়। এটা ট্যাকটিক্যাল মুভ। সরকারের আসল উদ্দেশ্য ডিলিমিটেশনের এবং তারপর ওয়ান নেশন ওয়ান পোল, এফসিআরএ দিয়ে চাপ তৈরি করে এই গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করিয়ে নেয়া। কেন বলছি একথা? তার কারণ এই এফসিআরএ বিলের এবারে 2026-এর সংশোধনীতে যে কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে কোনো সরকার, কোনো এনজিও তারা বিদেশের পাওয়া টাকায় তারা যদি কোনো প্রপার্টি তৈরি করে থাকে এবং তাদেরকে যদি ডিরেগুলেট করে দেওয়া হয়ে থাকে, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হয়ে থাকে, তাহলে তাদের সেই সম্পত্তি সরকার গ্রহণ করবে একটা সংস্থার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে। তো এই যে ব্যাপারটা, এটা ছাড়া এখানকার আর বড় কোনো বিষয় নেই। জানি এই ব্যাখ্যা অনেকের পছন্দ হবে না, তাই এফসিআরএ আইন বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে দু চার কথা বলি। তারপর দেখবেন এই সংশোধনী না আসায় দেশ এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কিনা, কিংবা কতটা ক্ষতি হলো দেশের। যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের টিকে থাকার পেছনে তার সীমান্ত সুরক্ষার যেমন প্রয়োজন থাকে, তেমনই প্রয়োজন থাকে তার অভ্যন্তরীণ নীতি নির্ধারণে বিদেশি প্রভাব মুক্ত থাকা। আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে একটি আইনি শব্দবন্ধ, এফসিআরএ বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। সাম্প্রতিক সময়ে মোদী সরকার বিদেশি অনুমোদন
বিদেশি অনুদান সেটা নিয়ন্ত্রণ তার সংশোধনী বিল 2026 উত্থাপন করলেও পরবর্তীতে তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে সেটা সরাসরি পাশ না করিয়ে 31 সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে এই বিলটি পর্যালোচনা করবার জন্য পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। কেন এই পিছিয়ে আসা? দেখুন, এফসিআরএ আইনের পেছন দিকে তাহলে একটু তাকান। 1976 সালে প্রথম এফসিআরএ আইনটি তৈরি করে ইন্দিরা গান্ধী। তার সময়ে যে আইন তৈরি হয়েছিল, আজ 2026 সালে দাঁড়িয়ে সেই আইন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাগরিক সমাজ, ধর্মান্তরকরণ এবং বিদেশি সম্পর্কের ক্ষেত্রে কতটা সংবেদনশীল হয়ে উঠেছে এই এফসিআরএ আইনটা একটু দেখা যাক। আজ এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব এফসিআরএর ইতিহাস, রাজনৈতিক দ্বিমুখী অবস্থান, মানে কংগ্রেস এবং বিরোধীরা যে অবস্থান নিয়েছে, 2020-এর কঠিন বাস্তবতা এবং আমেরিকা ও রাশিয়ার মতো দেশে বিদেশি ফান্ড নিয়ন্ত্রণের ধরন কেমন সেই ব্যাপারটা। এফসিআরএ আইনের মূল সলতেটা পেকেছিল, আগেই বলেছি, আজ থেকে 50 বছর আগে 1976 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়। ঘটনা প্রবাহকে যদি আমরা 3টি পর্বে ভাগ করি তাহলে দেখব, প্রথম পর্ব 1976 জরুরি অবস্থা ও মার্কিন সোভিয়েত যে যুদ্ধ, শীতল যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, তার আবহে 1976 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, তখন চারদিকে আন্তর্জাতিক স্নায়ু যুদ্ধের উত্তাপ। কেন্দ্রে সরকারের সবচেয়ে বড় আশঙ্কা ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিংবা সোভিয়েতের কেজিবি ভারতের রাজনৈতিক দল, নির্বাচন, সংবাদ মাধ্যম কিংবা আমলাদের বিদেশি ফান্ডের মাধ্যমে প্রভাবিত করতে পারে এবং করছিল। সেই আশঙ্কা থেকে এবং সেটা করছিল দেখেই তৈরি হয় প্রথম এফসিআরএ আইন। উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনকে বিদেশি ফান্ডের হাত থেকে পুরোপুরি মুক্ত রাখা। তার মানে 76-এ ইন্দিরা গান্ধীর আইনটা প্রথম সেই ব্যাপারে। এরপর দ্বিতীয় পর্ব এলো, তারও প্রায় 34 বছর পরে 2010 সালে। তখনও ইউপিএ আমল, মানে কংগ্রেসের, এবং নিয়মের কিঞ্চিত কড়াকড়ি তারা করে। সময়ের সাথে সাথে কাজের ধরন বদলায়। যারা এনজিও তারাও নতুন নতুন পদ্ধতিতে তারা বিপুল পরিমাণ টাকা দেশে নিয়ে আসতে শুরু করে। 2010 সালে ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ সরকার আগের আইন বাতিল করে নতুন এফসিআরএ আইন নিয়ে আসে। এবার যুক্ত হলো এনজিওদের বিদেশি অর্থ পেতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নিবন্ধন, তাদের রেজিস্ট্রেশন নেওয়াটা বাধ্যতামূলক এবং এই লাইসেন্সের মেয়াদ হবে 5 বছর। প্রতি 5 বছর অন্তর এটি রিনিউ করতে হবে। এবং তৃতীয় পর্ব এলো তারপর 2020 সালে। 20 সালে মোদী সরকার একবারে এই এফসিআরএ আইনের খোল নলচে পাল্টে দিয়ে দিল এবং এটাকে বলা হয় মোদী সরকারের মাস্টার স্ট্রোক। কড়া নিয়মের মধ্যে এনজিওকে ফেলে দিল এফসিআর, বিদেশি অর্থ সেই আইনকে ফেলে দিল। 2020 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এই আইনে এমন কিছু পরিবর্তন আনে যা ভারতের এনজিও ব্যবস্থার ভিত নাড়িয়ে দেয়, একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেয়। তার মূল যুক্তি ছিল কি মোদী সরকারের? জাতীয় নিরাপত্তা এবং অর্থের সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করা। আমরা এই বিষয়টিতে যাব, তবে তার আগে বলি কংগ্রেসের অবস্থান পরিবর্তন সেটা কি রাজনীতি, সুনীতি, নাকি দুর্নীতি, নাকি বিদেশের টাকায় কংগ্রেসের আবার সেই দিকে ফিরে যাওয়া? এখানে একটি বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রশ্ন ওঠে। যে কংগ্রেস 1976 সালে এই আইন চালু করলো
2010 সালে এই আইনকে আরো শক্তিশালী করলো। আজ 2026 সালে দাঁড়িয়ে সেই কংগ্রেস কেন এই আইনের তীব্র বিরোধিতা করছে? বিষয়টিকে বিশ্লেষণ করলে দেখব কংগ্রেসের যুক্তিটা কি। কংগ্রেসের মতে 1976 এবং 2010 সালে তাদের লক্ষ্য ছিল রাজনীতি ও নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ঠেকানো। তো এখনো তো সেইটাই, যে আমাদের এখানটায় তার সাথে যুক্ত হয়েছে আর একটা কারণ, সেটা হচ্ছে কি ধর্মান্তরকরণ রোধ করা। যারা এই গরিব মানুষকে উপকারের অছিলায় যারা তাদের ধর্মান্তরিত করছে, সেই ব্যাপারগুলো বর্তমান সরকার নাকি এই জন্যেই এই আইনকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেসব এনজিও পরিবেশ সুরক্ষা, মানবাধিকার বা সরকারের নীতির সমালোচনা করে, নীতি গবেষণা বা পলিসি রিসার্চ করে, তাদের লাইসেন্স বাতিল করে নাগরিক সমাজের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বর্তমান মোদী সরকার। এই বক্তব্য কংগ্রেসের। অথচ রাজনীতিকরণ তাতেই বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার জন্যেই কিন্তু করা হয়েছিল, কংগ্রেস আমলেও করেছিল, তারা সেটা ভুলে গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত তাই উল্টো। ক্ষমতায় থাকা এবং বিরোধী পক্ষে থাকার মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই আসল কারণ কংগ্রেসের বিরোধিতার। ক্ষমতায় থাকার সময় কংগ্রেস দল রাষ্ট্রের ওপর নিশ্চিত নিয়ন্ত্রণ আনতে চায়, তাই এনেছিল। কিন্তু বিরোধী আসনে বসে সেই নিয়ন্ত্রণমূলক আইনকেই বাক স্বাধীনতা, নাগরিক অধিকার নিয়ে নেয়া, এইসব বলে চিহ্নিত করে তার বিরোধিতা করছে। এরপরে আসুন 2020 সালের সংশোধনী এনজিও, সমস্ত এনজিও জগতের যে নিয়ম কানুন পুরোপুরি বদলে দেয়। তিনটে বড় পরিবর্তন আনা হয়েছিল 2020 সালে মোদী সরকারের এফসিআরএ আইনে। প্রথমত সাব গ্র্যান্টিং বন্ধ করা হয়েছিল, সাব গ্র্যান্টিং বন্ধ করে দেওয়া হয়েছিল এবং গ্রাসরুট লেভেলকে এনজিওগুলোকে আগে করতো কি, একটা বড় এনজিও তারা বিদেশি ফান্ড পেয়ে আবার ছোট ছোট স্থানীয় গ্রাসরুট এনজিওগুলোকে সেগুলো দিয়ে দিত। এবং এর ফলে হতো কি, যে তারা একটা অন্য রকমের একটা বাণিজ্য করতো, একটা বড় এনজিও সেখান থেকে ছোট এনজিও। 2020 সালে এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় মোদী সরকার। ফলে হলো কি, যে ছোট ছোট এনজিওর মাধ্যমে সরাসরি যে ফান্ডগুলো তারা পাচ্ছিল ওই বড় এনজিওর থেকে, সেগুলো বন্ধ হয়ে গেল। প্রশাসনিক ব্যয়ের সীমা 20% ছিল, করে নেওয়া হলো। আগে করতো কি, যে বিদেশি ফান্ডের 50% পর্যন্ত কর্মীদের বেতন, প্রশাসনিক কাজে খরচ করা হতো। নতুন নিয়মে তা নামিয়ে আনা হলো 20%। ফলে গবেষণা প্রতিষ্ঠান ও বড় এনজিওদের কর্মীদের তাদের নিয়ে টাকা পয়সা এবং অন্যান্য কাজ করা, ছোটোখাটো যে সমস্ত ধর্মান্তরণের কাজগুলো করা, এগুলো কঠিন হয়ে গেল। আর একটা কাজ করলো কি, নয়াদিল্লির এসবিআইতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটাই মাত্র অ্যাকাউন্ট খোলা হবে দেশের। যেখানকার সারা দেশের ভারতের যে কোনো প্রান্তের এনজিও হোক না কেন, তাদের মূল এফসিআরএ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা আসবে বিদেশ থেকে, সেগুলো বাধ্যতামূলকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিউ দিল্লি মেন ব্রাঞ্চে খুলতে হবে। এই আইনটা হলো। এর বাস্তব ফলাফল কি হলো? পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের আগে যেখানে ভারতে নিবন্ধিত এনজিওর সংখ্যা ছিল প্রায় 50,000-এর কাছাকাছি, 2026-এ এসে সেই সংখ্যাটা কমে দাঁড়ালো মাত্র 14,500-র কাছাকাছি। অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগেরও 1 ভাগ কেন, তারও বেশি, মানে প্রায় 40% পর্যন্ত এনজিও তারা উঠে গেল। এবং তারা আর কি করলো কি, তারা নিজেরাই আমলাতান্ত্রিক কারণে জটিলতা যাতে না হয় তার জন্য রিনিউ করাটা বন্ধ করে দিল। এর বিরুদ্ধে কি হলো? এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে গেল এনজিওরা।
2022 সালে সুপ্রিম কোর্টে 3 বিচারপতির বেঞ্চ নোয়েল হারপার মামলায় এই 2020 সংশোধনীর সবটাকে পুরোপুরি বৈধ রাখে এবং স্পষ্ট জানিয়ে দেয় বিদেশি অনুদান পাওয়া দেশের কোনো সংস্থা, কোনো ব্যক্তি কারোর মৌলিক অধিকার নয়। বিদেশি অনুদান পাওয়া কোনো মৌলিক অধিকার নয়, এটা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এক বিশেষ সুবিধা এবং রাষ্ট্রের অধিকার আছে এই সুবিধা তাদের নিজেদের মতো করে আইনের মধ্যে নিয়ে আসা। তাহলে 2026 সালে আবার নতুন বিতর্ক তৈরি হলো কেন? মোদী সরকার এফসিআর এর সংশোধনী বিল 2026 পেশ করার উদ্যোগ নিয়েছিল। প্রস্তাবিত বিলে একটি বিতর্কিত ধারা, যেটা অনেকের কাছে বিতর্কিত লেগেছে, সেটা কি, যদি কোনো এনজিওর লাইসেন্স বাতিল বা মেয়াদ উত্তীর্ণ হয় তবে সেই এনজিওর সমস্ত সম্পত্তি ও তহবিল সরকার গঠিত একটি ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে চলে যাবে। এই প্রস্তাব সামনে আসতে তীব্র প্রতিবাদ শুরু হয়, আর এই প্রতিবাদের মধ্যে এসে যায় এনডিএর ভেতরের কিছু দলও। যেমন উত্তর পূর্ব ভারতের প্রতিক্রিয়ার কথাটা বলি। মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ের খ্রিস্টান দাতব্য সংস্থা এবং আঞ্চলিক জোট সঙ্গীরা যেমন নিফিউ, রিও, লালদোহামা কেন্দ্রের ওপর চরম চাপ সৃষ্টি করে। রাজনৈতিক ভারসাম্য রক্ষা এনডিএ জোটের সহযোগী মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করায় এবং সংসদে বিরোধীরা একজোট হওয়ায় কেন্দ্র বুঝতে পারে এই মুহূর্তে বিলটি গায়ের জোরে পাশ করানো রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। আর ফলাফল কী হলো? সরকার তাই নমনীয় অবস্থান নিয়ে বিলটি 31 সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে পর্যালোচনার জন্য পাঠিয়ে দিল। এই হচ্ছে এখনকার অবস্থা। আচ্ছা, এইবার আমরা একটু দেখি অন্যান্য বড় গণতান্ত্রিক বা শক্তিশালী রাষ্ট্রগুলো কিভাবে বিদেশি অর্থ নিয়ন্ত্রণ করে। খুব সংক্ষেপে যদি আমেরিকা ও রাশিয়ার দিকে তাকাই তাহলে কি দেখব? আমেরিকায় এই আইনের নাম আছে ফারা। ফারা মানে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট। কবেকার আইন? 1938 সালের আইন। আমেরিকা এনজিওদের বিদেশি ফান্ড নিতে সরাসরি আটকায় না, কিন্তু একটা নিয়ম করে বাঁধন দিয়েছে। যদি কোনো ব্যক্তি বা সংস্থা কোনো বিদেশি সরকারের নির্দেশ বা স্বার্থে আমেরিকায় লবিং বা নীতি নির্ধারণে প্রভাব ফেলার কাজ করে, তবে তাকে ফরেন এজেন্ট হিসেবে প্রকাশ্যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের মনে আছে ট্রাম্পকে সাহায্যের জন্য প্রশ্ন উঠেছিল যে রাশিয়া টাকা দিয়েছে ট্রাম্পকে। তো এই যে ব্যাপারটা, এগুলো যাতে মার্কে আটকায়নি, কিন্তু মার্কিন জনগণ যাতে জানতে পারে যে এই প্রচারের পেছনে কার টাকা রয়েছে সেটা, অর্থাৎ একদিক দিয়ে টাকার উৎস এবং টাকার কারণটাও তাদের পরিষ্কার বলতে হবে। রাশিয়ার ক্ষেত্রে তাকান, রাশিয়ার অবস্থান এখানে ওদের যেটা আছে তার নাম ফরেন এজেন্ট অ্যান্ড আনডিজায়ারেবল অর্গানাইজেশনস ল। রাশিয়ার অবস্থান অত্যন্ত কঠোর। সেখানে বিদেশ থেকে সামান্য অর্থ বা রাজনৈতিক প্রভাব পেলেই সেই এনজিও বা ব্যক্তিকে সরাসরি ফরেন এজেন্ট হিসেবে দাগিয়ে দেওয়া হবে এবং তাদের সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশনায় বড় করে ডিসক্লেমার দেয়া বাধ্যতামূলক। এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে এক রাতের মধ্যেই সেই সংস্থাকে নিষিদ্ধ করে দেয়া যায়। এটা রাশিয়ার নিয়ম। পৃথিবীর সব দেশেই নিয়ম আছে। দেশকে বাঁচানোর জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করবার জন্য আইন আছে। ভারতও তাই করেছে। ভারতের এফসিআর আইনের এই 50 বছরের যাত্রাপথ আমাদের একটা বড় শিক্ষা দেয়। সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক চক্রান্ত ঠেকানোর জন্য বিদেশি অর্থের ওপর স্বচ্ছ নজরদারি যেমন রাষ্ট্রের জন্য অপরিহার্য, তেমনি সে কোনোভাবে নিরপেক্ষ গবেষণা, সমাজ কল্যাণ ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো ত্রাণের পথ বন্ধ না করার দিকেও নজর দিতে হবে। তবে যেভাবে সারোগেট ফান্ডিং মানে এক কথা বলে টাকা আসা, সেই টাকাকে অন্য ব্যাপারে
সেই টাকা নিয়োগ করা, এটাকে নাম হচ্ছে সারোগেট ফান্ডিং। সেই সারোগেট ফান্ডিং ছড়িয়ে পড়েছে যেভাবে দেশে, যেভাবে দরিদ্র সেবার নামে, সাধারণ মানুষের উন্নতির নামে ধর্মান্তরকরণ ছড়িয়ে পড়েছে দেশে, তাতে সরকারকে যে অতিমাত্রায় সতর্ক হতে হবে সেটা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। 2020 সালের সংশোধনী এই রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। তার আগে 1976-এর ইন্দিরা গান্ধীর আইন, 2010-এ মনমোহন সিং সরকারের আইন, এগুলো ছিল কসমেটিক চেঞ্জ। আসল আইন 2020-এর সংশোধনী, যেটা নরেন্দ্র মোদী প্রথম আনেন। রাজনৈতিক ও ধর্মীয় কারণে এনজিও তৈরি করার বদমাইশির গোড়া নাড়িয়ে দিয়েছিল মোদী সরকারের আইন। আর 26-এর আইনের মূল হলো বিদেশি অর্থায়নে তৈরি সম্পত্তির তহবিল, সেইগুলো দখল নেওয়ার আইন। সেটা যদি আপাতত স্থগিত হয়, খুব কি ক্ষতি তাতে? তার চেয়ে অনেক বেশি জরুরি হলো ডিলিমিটেশন আর এক দেশ এক ভোট। আর সেইটার দিকে তাকিয়েই নরেন্দ্র মোদী সরকার আপাতত পিছিয়ে এসেছে। 2026-এর সংশোধনী বিলটি আপাতত জেপিসির টেবিলে। সংসদীয় কমিটি কিভাবে জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ভারসাম্যের মধ্যে সমন্বয় তৈরি করে সেটাই এখন দেখার। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আমাদের এটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।